আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শুরুতেই ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, এ হামলায় ৭০ জন নিহত হয়েছে। যদিও ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহতের খবর জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ ISPR। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত হয়েছে ১০ ভারতীয়। এদিকে এই ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। উভয় দেশের কাছ থেকে সর্বোচ্চ মাত্রার সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক স্থানে মিসাইল ছোড়ে ভারত। গভীর রাতে ভারতের আকাশসীমা থেকে পাকিস্তানের ভাওয়ালপুর, কোটলি, মুজাফফরাবাদে ছোড়া ক্ষেপণাস্ত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এর তরফে রাতের আধারের হামলাকে কাপুরুষোচিত ও উস্কানিমূলক বলে উল্লেখ করা হয়েছে। রাতের আধারে পাকিস্তানে ভারতের এ হামলা ছিল কাপুরুষোচিত। আমরা সম্পূর্ণ প্রস্তুত। সঠিক সময় ও স্থানে এর যথাযথ জবাব দেয়া হবে। জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। এতে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের কথাও জানায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, পাকিস্তানে চালানো এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপের কারণে ভারতকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এদিকে পাকিস্তানের ভূখণ্ডে মধ্যরাতে ভারতের এমন সশস্ত্র হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এই ঘটনা সম্পর্কে শুনেছি। উভয় পক্ষই বহু বছর ধরে লড়াই করে আসছে, তবে আমার আশা এটি খুব দ্রুত শেষ হবে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইমতিয়াজ আহমেদ, RTV। দর্শক, ভারত পাকিস্তানে চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই যে দুই প্রতিবেশী দেশ আমাদের ভারত ও পাকিস্তান, তো এদের মধ্যে যে চলমান যুদ্ধ, এই যুদ্ধ বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের উপরে যে প্রভাবটা পড়তে পারে, প্রথম হচ্ছে অর্থনৈতিক প্রভাব। খুবই সিম্পল একটা ঘটনা উদাহরণ দেই যে এই যুদ্ধের কারণে উভয় দেশের আকাশসীমা যেহেতু নিরাপদ নয়, সো বাংলাদেশ মুখী এবং বাংলাদেশ থেকে যেসব ফ্লাইট বাণিজ্যিক ফ্লাইট বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, তারা কিন্তু এই পথটাকে পরিহার করছে। সো একটা সিম্পল একটা বিষয় যে এখান থেকে আমাদের অনেক ধরনের জ্বালানি খরচ বৃদ্ধি পাবে। কিন্তু ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জন্য কিন্তু এখানে কিছু বাড়তি সুবিধার সম্ভাবনা রয়েছে। যেমন অগস্ট বিপ্লবের পরে ভারতের সাথে যে সম্পর্ক অবনতি হয়েছে, এটা তো একেবারে চূড়ান্ত তলানিতে পৌঁছেছে বা একেবারে খারাপ অবস্থা আছে। এখন ভারত চাইবে সেই সম্পর্কটা উন্নতি যেন বাংলাদেশের সাথে হয়, কেননা ভারতের বাংলাদেশ ছাড়া কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ছিল না। সেই বাংলাদেশের সাথে যেহেতু সম্পর্ক বড় ধরনের একটা অবনতি হয়েছে, সুতরাং ভারত এখন আন্তরিকভাবে এই বিষয়টায় যত্নবান হবে বলে আমার ধারণা। দ্বিতীয়ত হলো, পাকিস্তানের সাথে দীর্ঘদিন পরে যে সম্পর্কের আবার নতুন করে মানে যোগাযোগ শুরু হয়েছে, সেইটা আরো শক্তিশালী করতে পাকিস্তানও চাইবে। সুতরাং উভয় দিক থেকে বাংলাদেশের দিকে উভয় দেশের, পাকিস্তান এবং ভারতের একটা বড় ধরনের দৃষ্টি থাকবে বলে আমার ধারণা। তবে এটা যদি মানে না হয়, তাহলে বাংলাদেশের জন্য লসের কিছু নাই। প্রতিবেশীর কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে যেমন তার উত্তাপ আমাদের গায়ে লাগে, সেরকম একটা ঘটনা ঘটবে। আহামরি কিছু হবে বলে আমি মনে করছি না। জনাব কামাল, আরেকটু জানতে চাচ্ছি যে এই যুদ্ধ এই আমাদের সামগ্রিক দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? যে অবশ্যই, যদি এটাকে কিন্তু এখন আমরা মানে পুরাদস্তুর যুদ্ধ বলছি না, এটা কিন্তু সংঘাতের সূচনা। আমরা যদি একটা ফুল ব্লন ওয়ার যেটাকে বুঝায়, যখন এখানে গ্রাউন্ড অফেন্সিভ লঞ্চ করা হয়, যদি ভূমিতে
মানে সেনাবাহিনী যখন অংশগ্রহণ করবে সেটাকে আমরা পুরাদস্তুর আমরা যুদ্ধ বলতে পারি। দেখুন, এই ভারত পাকিস্তানের যে যুদ্ধ, তার মধ্যে এটা বোধহয় সম্ভবত চতুর্থ যুদ্ধ, পঞ্চম যুদ্ধ হতে যাচ্ছে 1971 বাদে। সো এই 4টা যুদ্ধই কিন্তু আপনার কাশ্মীর কেন্দ্রিক। এখন বর্তমান যুদ্ধের যে দামামা, তাতে যে খরচ, যেমন আমি ইউক্রেনের উদাহরণ দিতে পারি। ইউক্রেন যুদ্ধে কিন্তু আপনার খরচ হচ্ছে প্রায় প্রতিদিন 250 মিলিয়ন থেকে 260 মিলিয়ন। তো সুতরাং ভারত পাকিস্তান যদি একটা ফুল ব্লোন একটা যুদ্ধে জড়িত হয়ে যায়, তাহলে কিন্তু উপমহাদেশের নিরাপত্তা ভীষণভাবে বিঘ্নিত হবে। অর্থনৈতিক পরিস্থিতি প্রচন্ড ভয়ানক পরিণতির দিকে যাবে। পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো কিন্তু বেশ দুর্বল, অর্থনীতিতে পাকিস্তানে অনেক পিছিয়ে আছে, এবং সম্প্রতি ভারত যদি এই যুদ্ধ জড়িয়ে পড়ে, তাহলে ভারতের অর্থনীতি বড় ধরনের একটা ধস নামবে। সো সার্বিকভাবে যদি ভারত পাকিস্তানের উপরে এইরকম একটা অর্থনৈতিক একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে, বাংলাদেশে অবশ্যই তার একটা প্রভাব পড়বে। সার্বিক দিক থেকে এই যুদ্ধটা কোনোভাবে কাম্য নয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব নেতৃত্ব এখন এগিয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে যেমন নির্লিপ্ত ছিলেন, আজকে উনি সচকিত হয়েছেন, এবং অ্যান্টনি গুটেরেস বলেছেন যে ওয়ার্ল্ড ক্যানট অ্যাকোমোডেট এ ওয়ার বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। কোনোভাবেই না। সবচেয়ে বড় ঝুঁকির যে জায়গাটা, দুইটাই মানে পরমাণু অস্ত্রধর দেশ, যদি কোনোভাবে ভুলক্রমে হোক, প্রতিহিংসার বশবর্তী হোক, এইটাতে কোনোভাবে সুইচ ওভার করে, তাহলে কিন্তু এটা একটা ভয়ানক পরিস্থিতির দাঁড় করাবে। তো সেটা হলে শুধু আমরা না, উপমহাদেশ না, এটা পুরো পৃথিবীর জন্য একটা বড় তাণ্ডবময় একটা ব্যাপার ঘটবে, যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। তো সার্বিকভাবে আমি মনে করি যে উপমহাদেশের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, সেখানে এটা অবশ্যই এটা ক্রমাগত উত্তাপ ছড়াতে থাকবে। এটা যদি প্রশমন করা না যায়, তাহলে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সর্বক্ষেত্রে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি ধারণা করছি। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। এদিকে পাকিস্তানে হামলার পর জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবারের হামলা পরিমিত ছিল বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। এ হামলায় ভারতের 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। পাকিস্তানে পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা, বন্ধ করা হয়েছে দুদেশের বিমান চলাচল। এ নিয়ে পৃথক বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। সামদানি প্রত্যয় রিপোর্ট। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর 2 সপ্তাহ ধরে চলমান ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা সামরিক অভিযানে রূপ নিল। মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর শুরু করার পর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। হামলায় দুদেশে নিহতের সংখ্যা 30 জন ছাড়িয়েছে। ভারতের হামলার পর নিরাপত্তা বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে এর আগে হুঁশিয়ারি দেন তিনি। অপারেশন সিঁদুর নিয়ে প্রেস ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কাশ্মীরের মতো ঘটনাকে প্রতিরোধ ও প্রতিহত করার জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি ছিল বলে দাবি তার। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো ভারতে আরো হামলার পরিকল্পনা করছে। এগুলো প্রতিহত করতে পরিমিত পরিসরে অভিযান করেছি। এদিকে পাকিস্তানে হামলায় অংশ নেয়া 9টি বিমানের 3টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে 5টি ভারতীয় বিমান ধ্বংসের দাবি ইসলামাবাদের। ভারত ও পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আলোচনায় সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ হামলাকে দুঃখজনক বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি উভয় দেশকে সংযমের আহ্বান বেইজিংয়ের। সামদানি প্রত্যয়, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। নরসিংদী কলেজের শিক্ষার্থী হাবিবুল্লাহর স্বপ্ন ছিল ইতালি যাওয়ার। এজন্য দালালকে 11 লক্ষ টাকাও দিয়েছেন, কিন্তু দালাল তাকে প্রতারণার মাধ্যমে রাশিয়ার যুদ্ধদাসে পরিণত করে। অবশেষে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রাণটাই হারাতে হলো তাকে। আদরের সন্তানের মৃত্যুর খবরে হাবিবুল্লাহর বাবা মা পাগল প্রায়। নূরে আলম রনির প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ।
নরসিংদীর শিবপুর উপজেলার খাসিরদিয়া গ্রামের সন্তান হাবিবুল্লাহ 2023-24 শিক্ষাবর্ষে শিবপুর শহীদ আসাদ কলেজ থেকে এইচএসসি পাশের পর থেকেই স্বপ্ন ছিল ইউরোপ যাওয়ার। এজন্য গ্রামের এক দালালের সঙ্গে 15 লাখ টাকায় চুক্তিও হয় তার। 11 লাখ টাকা দেওয়ার পর তাকে নিয়ে যায় রাশিয়ায়, যেখানে প্রতারণার মাধ্যমে দালালরা তাকে যুদ্ধদাস হিসেবে বিক্রি করে দেয়। 2024 সালের ডিসেম্বর মাসে দালালরাই হাবিবুল্লাহকে নিয়ে যায় সৌদি আরবে, যেখানে 2 মাস রেখে তুরস্ক হয়ে রাশিয়া নিয়ে সেখানে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে হাবিবুল্লাহকে পাঠানো হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। আমি যুদ্ধের দিকে রওনা দিছি, অসুবিধা নাই। আর বিশেষ করে আব্বু আর মা তো দোয়া করো। দালালদের প্রতারণা টের পেয়ে তাকে ফিরিয়ে আনতে গত মাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদনও করে হাবিবুল্লাহর পরিবার। আমি একটা বোমার হামলা খাইছি, হামলা খাওয়ার পর 5 কিলোমিটার দূরে আর কি যাই আমি ফোন দিছি তোমাদেরকে, আমার অবস্থা খুব খারাপ, আজকে যাবতীয় আমাকে 3 দিন ধরে কোনো খাবার পানি দেয় না, খালি কিনো মতন বাইচে আছে, আমারে ভাই তোমরা বাঁচাও। খুব নম্র ভদ্র ছিল এই ছেলেরা, যে বিদেশ যাইব আমরা কল্পনা করি। এই দালাল চক্র যারাই আছে তারা যাতে অদূর ভবিষ্যতে এরকম কাজ যাতে কোনো মায়ের সাথে কোনো বাবার সাথে না করে, এটা বাংলাদেশ সরকারের কাছে আমার একটা আবেদন। এর মধ্যে সহযোদ্ধাদের কাছ থেকে পরিবারের কাছে খবর আসে হাবিবুল্লাহ আর বেঁচে নেই। আমারে বলছে যে এমনি এমনি ঘুরাইয়া ইটালি নিব, এই কথা কইয়া তারকে সৌদি নিছে, সৌদিতে আরেক রাষ্ট্র দিছে, আরেক রাষ্ট্রতে পরে আর রাশিয়া নিছে, রাশিয়া নিয়া যুদ্ধের মধ্যে নিয়া ডুয়াই দিছে। যদি জীবিত থাকে তো জীবিত চাই, আর যদি জীবিত না থাকে তো আমার লাশটা হইলো চাই। তাদের প্রতি দয়া করে আমার ছেলেটা যেন আমার বুকে এনে দেয়, তার কাছে আমার তার অনুরোধ। দালালের মাধ্যমে বিদেশে পাড়ি দিয়ে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারিভাবে কিন্তু খুব সুন্দর উপায়ে, পরিচ্ছন্ন উপায়ে কিন্তু যাওয়ার বিধান রয়েছে এবং যাওয়ার সুযোগ রয়েছে। আমাদের সবার একটু সচেতন হতে হবে যে যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। হাবিবুল্লাহর মরদেহ ফেরত আনা এবং প্রতারণার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বজনরা। লামিয়া তানজির মাহমুদ, আরটিভি। জঙ্গি নাটক সাজিয়ে রাজধানী কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এর আগে সকাল 10টার দিকে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 24 মার্চ এই 3 জনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেফতার দেখান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2016 সালে কল্যাণপুরের AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে 2 মাস পরে মামলার নির্ধারিত তারিখ ধার্য করেছে। দেশব্যাপী আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক 2 চিকিৎসকের সাক্ষ্য নেওয়া হয়েছে। সকালে 9ম দিনে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক এম জাহিদ হাসান এই সাক্ষ্য নেন। এর মাধ্যমে মামলার সাক্ষ্য শেষ পর্ব শেষ করল রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জানান, সকালে এ মামলার সকল আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া আদালতে হাজির হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মমতা জারা ও ডাক্তার দেবিকা রায় সাক্ষ্য দেন। তিনি আশা করেন সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা দিবেন আদালত। আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ থেকে যত সাক্ষ্য উপস্থাপন করেছি, সেই সাক্ষ্যর ভিত্তিতে এবং সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাব, আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলশান থানার ভ্যান চালক জব্বার হত্যা চেষ্টার মামলায় গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াক
তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে। এর আগে এই মামলায় সংশ্লিষ্টতা নেই দাবি করে জামিনের আবেদন জানায় তাপসের আইনজীবী। এদিকে তাকে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আজকে তার বিরুদ্ধে একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা গুলশান থানা একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখার জন্য আবেদন করেন। এই মামলার বিষয়টা খুবই হৃদয়বিদারক। যখন বৈষম্য ছাত্র আন্দোলন চলছিল আর যখন পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে গুলি করে মারছিল, তখন এই ভ্যান চালক জব্বর আলী সে গুলশানে সে এই আহত এবং নিহত মানুষের লাশগুলোকে তার ভ্যানে করে সে যারা আহত তাদেরকে বিভিন্ন হসপিটালে নেওয়ার চেষ্টা করেছিল। মৌলিক বিষয়ে ঐকমতে আসার জন্য রাজনৈতিক দলগুলো ছাড় দেবেন ঐকমত্য কমিশন এমনটাই প্রত্যাশা করে বলে জানিয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে, কিন্তু মৌলিক কিছু জায়গায় তাদের ঐকমতে আসতে হবে। সকালে সংসদ ভবনের এলইডি হলে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনায় এসব মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। এদিন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্রাম নিচ্ছেন গুলশানের নিজ বাসা ফিরোজায়। গতকাল সকালে 2 পুত্রবধূকে নিয়ে তিনি লন্ডনে চিকিৎসা শেষে ঢাকায় পৌঁছান। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান বেগম জিয়ার সঙ্গে থাকলেও ধানমন্ডিতে নিজ বাবার বাসা মাহবুব ভবনে অবস্থান করছেন আরেক পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এদিকে তাদের বাসভবনকে ঘিরে আগে থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, গেল রাতে গাংনী হাসপাতাল থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক গাংনীর জামাল উদ্দিন, শাহিন হোসেন ও তার ফুপু লালপুরি। এ সময় আহত 4 জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে দুপুর 12টা থেকে শুরু হয়ে এই অবস্থান কর্মসূচি চলে দুপুর 12টা পর্যন্ত। এদিকে আর কিছুক্ষণ পরেই ভিসির বাসভবনে তালা মেরে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে 4 মে শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচির আলোকে ভিসির পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করে। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই মুহূর্তে ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীরা কি করছেন? আমরা তো জানতে পেরেছি যে তারা বাসভবনে তালা মেরে দিবে, পানি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে। তো এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা এক দফা দাবিতে বরিশাল ভিসির পদত্যাগের দাবিতে কিন্তু তারা সকাল থেকেই এখানে বেলা 12টা থেকে অবস্থান কর্মসূচি করে এবং এই অবস্থান কর্মসূচির পরে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছে তার বাসভবন যে প্রধান ফটক সেখানে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে তার পানির লাইন এবং বিদ্যুৎ যে লাইন রয়েছে, এছাড়া অন্যান্য যে সংযোগ রয়েছে ইন্টারনেট ডিসেল লাইন থেকে শুরু করে সকল সংযোগ কিন্তু এখানে বিচ্ছিন্ন করা হবে এমনটি তারা জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু যেহেতু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তারা বারবারই আমাদেরকে জানিয়েছেন যে ভিসির পদত্যাগের এই দাবিটি কিন্তু গত 3 দিন যাবৎ তারা করে যাচ্ছে এবং সেই কারণে কিন্তু এখন পর্যন্ত যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ডক্টর সুচিতা শর্মিন তিনি কিন্তু বরিশালে নেই এবং তার এই বাসভবন নেই, শূন্য এই খালি এই বাসভবনে কিন্তু বাংলাদেশ আনসার যারা সদস্য রয়েছে তারা এখানে নিরাপত্তা দায়িত্ব ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বের করে দিয়েই কিন্তু ভিসির বাসভবনের যে প্রধান ফটক সেখানে তালা মারা হয়েছে। এছাড়াও একটু আপনাকে তথ্য জানিয়ে রাখি, গত কদিন যাবৎ যে আন্দোলন চলছে সেই আন্দোলন
আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য বিভাগের যে আন্দোলনরত যারা রয়েছেন তারাও কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের সাথে আরো একত্রতা প্রকাশ করে তাদের আন্দোলন আরো ত্বরান্বিত করেছেন, আমরা এমনটি দেখেছি। এখন তারা বারবারই বলে যাচ্ছেন যে ফাহমিদা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন তার বেশ কিছু অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগগুলো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সেই প্রমাণিতের মধ্যে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে বরিশালে এসে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন যে ঘটনার সাথে আসলে তিনি জড়িত নয়, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনা মানতে নারাজ। তারা বলছেন যে তারা অতিবিলম্বে তার ফাহমিদা ধন্যবাদ আপনাকে। 15ই মে গুটি আমের মধ্য দিয়ে বাজারে আসবে রাজশাহীর আম, 22 মে গোপালভোগ, 25 মে লক্ষণভোগ, 30 মে হিমসাগর ও খিরসাপাত এবং 10 জুন থেকে বাজারে আসবে ল্যাংড়া ও ব্যানানা আম। আম্রপলি ও ফজলি আম 15 জুন থেকে। সকালে কৃষিবিদ, ফল গবেষক, আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এই বিশেষ ম্যাঙ্গো ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পর্যায়ক্রমে আসবে বড়ি, চার, আশিনা, গৌরমতি ও ইলামতি সহ সব জাতের আম। জেলা প্রশাসক আফিয়া আক্তার জানায়, নির্বাহী কর্মকর্তারা আম বাগান ও বাজার তদারকি করবেন। কেউ সময়সীমা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবার 15ই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগ রাখবে না, এটারও যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। যারা হয়তো আম পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেড়ে ফেলেন এবং সেটাকে কেমিক্যাল মিশ্রিত করতে পারেন। ভারত পাকিস্তান যুদ্ধে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর শিশু হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এর আগে উপদেষ্টা জানান, আগামী 10 বছরের মধ্যে দেশে থ্যালাসেমিয়া শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সচেতনতার মাধ্যমে এই রোগ থেকে মুক্তির পাশাপাশি বছরে দেশে 2 কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমি এখনো ভালো করে জানি না। I have no comment on this man. I have no comment on this issue. আমরা আসলে এই প্রসঙ্গের মধ্যে থাকলে এটা সবচেয়ে ভালো হয়। আমি নিজেও জিনিসটা সম্বন্ধে এখনো সম্যক অবহিত নয়। আমি যখন এটা যেন অবহিত হব তখন আপনারা প্রশ্ন করেন, তখন আমরা জানাবো। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কানাডা কখনোই বিক্রির জন্য নয়, এ মন্তব্য করেছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় মঙ্গলবার নতুন করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার সুবিধাগুলো কার্নির সামনে তুলে ধরলে তিনি কথা বলেন। তবে অংশীদারিত্বের মধ্যে সুযোগ সুবিধা আছে এবং কানাডা ও যুক্তরাষ্ট্র একসঙ্গে সে সম্পর্ক গড়ে তুলতে পারে বলে জানান মার্ক কার্নি। ট্রাম্প বিরোধী বার্তা দিয়ে কানাডার নির্বাচনে মার্ক কার্নি জয়ের পর এটি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম বৈঠক। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।